সবার আগে বাংলাদেশ না সবার আগে বিএনপি? প্রতিমন্ত্রী করবেন কম, মন্ত্রী করবেন কম, আপনি আবার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে স্পেশাল সেক্রেটারি থেকে শুরু করে একটা বিরাট, এটাকে বলা হয় যে লাট বাহাদুরের দল তৈরি করে ফেললেন। ঢাল নাই, তরল নাই, নিধিরাম সর্দার। গত শুক্রবার মন্ত্রী পরিষদের 5 জন নতুন মন্ত্রী এবং কয়েকজনকে রদবদল করে মন্ত্রিসভা পুনর্গঠন করা হয়েছে। এই মন্ত্রিসভা নিয়ে আজকে দেখলাম পত্রপত্রিকায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। বলা হচ্ছে যে খুব মাত্র 6 মাসের মধ্যেই মন্ত্রিসভা রদবদল এক ধরনের কি অস্থিরতার কোনো ইন্ডিকেট করে কি না, শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আপনার মধ্যে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। প্রথমে একটা জিনিস, আজ সকালে প্রথম আলো পেপার আমিও দেখলাম। জি। সেখানে একটা জিনিস দেখলাম, আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, আমি নিজেও একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে ইফ আই হ্যাভ এ রাইট টু ভোট, আই মাস্ট হ্যাভ এ রাইট টু স্ট্যান্ড ফর দ্য ইলেকশন। আপনি ডুয়েল সিটিজেনশিপদেরকে কি দিচ্ছেন? রাইট টু ভোট দিলেন, কিন্তু ডুয়েল সিটিজেনশিপরা ইলেকশনে দাঁড়াতে পারবে না, এই বিধান থাকে। আচ্ছা, এই বিধানের উপর ভিত্তি করে আজকে যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন, উনি ওনার পাসপোর্ট সারেন্ডার করেছে কি করেনি এই মর্মে কিন্তু কোনো অঙ্গীকার উনি দেননি। তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ, দয়া করে যদি এরকম যারা আমাদের দেশ থেকে বাইরে গেছেন, দেশের স্বার্থে গেছেন, তাদেরকে যদি নিয়ে আসতে হয়, তাহলে কনস্টিটিউশনের এই বিধানটা বোধহয় এখন সময় এসছে পরিবর্তন করা। এবার আপনি যে কথাটা বললেন 6 মাসের না, কিন্তু আমার একটা জিনিস জানার আগ্রহ, আপনি তো আইনের মানুষ, আমাদের আইনে কি কোনো বাধা আছে কিনা ডুয়েল সিটিজেন? কনস্টিটিউশনে আপনি লিখেই দিয়েছেন যে যারা ফরেন ন্যাশনাল হবে, দে আর নট এলিজিবল ফর স্ট্যান্ড ফর ইলেকশন ইন পার্লামেন্ট। আপনি সংবিধান সংশোধন করে দিয়ে দিলেন যে ডুয়েল সিটিজেনশিপদেরকে আপনি ভোটের রাইট দিয়ে দিলেন, কিন্তু আপনি ওই পোর্শনটা আবার রেখে দিলেন। এবং না, আমি ক্লিয়ার না আবার যে বলেন, আইনে দ্বৈত নাগরিক হলে আইনে বাধা আছে কিনা মন্ত্রী এমপি হওয়ার ক্ষেত্রে? মন্ত্রী এমপি হওয়ার সব ক্ষেত্রে বাধা আছে, সব ক্ষেত্রে বাধা। এবং আপনি পার্লামেন্টের মেম্বার পর্যন্ত আমি ভোট দিতে পারবো, আপনি ভোট দিতে পারবেন, ডুয়েল সিটিজেন ভোটার হতে পারবে, ভোট দিতে পারবে, কিন্তু ইলেকশনও করতে পারবে না। কোনো মন্ত্রী এমপি বিচারক কোনো পদে যেতে পারবে না, অ্যাটর্নি জেনারেল হতে পারবে না। এই যে একটা এই প্রভিশনের মধ্যে থেকে মাননীয় প্রধানমন্ত্রী, আমি জানি না মাননীয় প্রধানমন্ত্রীর কোন পাসপোর্ট, সেটা বাংলাদেশের জনগণ জানে না আজ পর্যন্ত, ইলেকশনের আগে থেকে বলে এসেছিলাম। সো মাননীয় প্রধানমন্ত্রী এটা কিভাবে দেখবেন তা জানি না। দ্বিতীয় জিনিস, আজকে প্রতিমন্ত্রী সাহেব উনিও এই স্টেটমেন্টের পর এখন পর্যন্ত জেনারেলি উনি সবসময় পেপারে কিছু আসলেই উনি সঙ্গে সঙ্গে তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দেন। মাননীয় প্রতিমন্ত্রী উনি যখন উপদেষ্টা ছিলেন, তা আমি দেখলাম যে উনি এখন পর্যন্ত কোনো দেন নাই। সেকেন্ডলি, একটা জিনিস আমি খুব ভালো করে বুঝতে চাই, সেটা হচ্ছে তথ্যমন্ত্রী ছিলেন জহিরুদ্দিন স্বপন, একটা বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার ছিল, এবং তাকে বলা হতো তিনি বিশ্বাস করতেন যে ভারতের সাথে সুসম্পর্ক না করে এই দেশে বিএনপি রাজনীতি চলবে না। এই তার স্ট্যান্ডিংটা কিন্তু আমরা প্রথম থেকে দেখে আসছি, এবং যে কয়জন বিএনপির মন্ত্রিসভার মধ্যে আমরা বলি ভারতের প্রতি প্রীতি আছে, তার মধ্যে জহিরুদ্দিন স্বপন ভাই একজন। সো স্বপন ভাইকে যদি এই কারণে সরানো হয়ে থাকে, তাহলে তো আরো অনেকজনকে সরাতে হবে না। উনি আপনাকে এত সরলীকরণ করে আপনি বলে দিই যে মূল্যায়ন যদি করে, আমি দ্বিতীয় পয়েন্টে আসবো, যে যদি মূল্যায়ন করে, কাজের মূল্যায়ন করে যদি আপনি ব্যর্থতা দেখেন, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী সর্বপ্রথম পদত্যাগ করা উচিত। আবার বলতে কাজের মূল্যায়নে না, কিন্তু মাত্র 6 মাসের মাথায় এরকম একটি ভগ্ন দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে মাত্র 6 মাসের মাথায় কি আপনি সাকসেস ফেলিয়ার আপনি মূল্যায়ন করতে পারবেন কিনা? না, 6 মাস পর পর আমরা যে একটা জিনিস দেখাই, এটাকে বলা ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ইন্ডিকেটর।
এইটা সব গভর্নমেন্টের মধ্যেই থাকে। এখন কথা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি যে আমার ব্যক্তিগত উপলব্ধিতে 6 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, বিদ্যুতের যে অবনতি, তাতে এই দুইজনারই আসলে পরিবর্তন হওয়া উচিত। তথ্যর ক্ষেত্রে অবাধ তথ্য প্রবাহ আপনি বলতেছেন। আবার এখানে একটা জিনিস আছে, আমি আবার সাধুবাদও দিতে চাই জহিরুদ্দিন স্বপনকে সরানোর জন্য, কারণ মিডিয়াগুলো আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার জন্য যেভাবে একটা অবকাঠামো তৈরি করতে যাচ্ছে এবং তারা আর একটা বয়ান সৃষ্টি করতে চাচ্ছে, আগেই ভালো ছিলাম, ইউনূস সাহেব সব খারাপ করে দিয়ে গেছে, আগে 17 বছর নিয়ে কোনো আলোচনা নাই, বিএনপি নিয়ে 6 মাস নিয়ে আলোচনা নাই, এই মাঝখানে 2 বছর নিয়ে, তো এই জায়গাতে মনে হয় না জহিরুদ্দিন স্বপন এই যে ফ্যাসিড, কালচারাল ফ্যাসিডদেরকে যে সুযোগ করে দিলেন না, ওনার একদম মন্ত্রীর কালচারাল ফ্যাসিস্টদের সুযোগ করে দেওয়ার মন্ত্রীর কোনো আসলে ভূমিকা আছে বলে আমি মনে করি না। আর দ্বিতীয় কথা হলো যে আমরা যতদূর দেখেছি গত 6 মাসে উনি একজন সাংবাদিক বান্ধব মন্ত্রী হিসেবে ওনাকে অ্যাকসেপ্ট করা হয়েছে। না, এটাই হচ্ছে কথা, হচ্ছে ফ্রিডম আপনি 6 মাসে দেখেন, উনি কিন্তু একটা কমিশনও করে দিয়েছিল মনে হয়, এবং সেটা নিয়ে বোধহয় এই সপ্তাহে করার কথা ছিল, সাংবাদিকদের যে ওয়েজ, যেটা নিয়ে দীর্ঘদিন ধরে যুদ্ধ হচ্ছে সেখানে। প্রথম কথা হলো যে মন্ত্রীর, আপনি হচ্ছে সাংবাদিক মানুষ, আপনি আমার চেয়ে ভালো জানেন, কিন্তু আইন যখন করা হয় এবং আপনি যখন একদম দাগি ফ্যাসিস্টদেরকে, যেমন একটা উদাহরণ দিই, আপনি যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের একজন আসামিকে আপনি একটা টিভিতে নিয়ে আসবেন প্রেজেন্টার হিসাবে, এবং আপনি মন্ত্রী বলছেন আমার কিছু করার নাই, এটা হতে পারে? এটা হতে পারে না। একজন এই নতুন জুলাই স্বাধীন গণমাধ্যম যদি স্বাধীনতা ভোগ করে, যদি, তাহলে আসলে মন্ত্রীর কিন্তু এক্ষেত্রে এবার আপনাকে এইটার সত্যি কিছু করার নাই। মন্ত্রী কি মানে কি করবেন বলেন? বলতেছি আপনাকে, জেস মিল বলতেছে, ভাই ভালো জানে, এই লিবার্টি ক্যান বি এনজয়েড ইফ ইট ইজ লিমিটেড, আনলিমিটেড লিবার্টি কখনো এনজয়মেন্ট হয় না। ওই জন্যই আমাদের ফান্ডামেন্টাল আইনটা করে দেওয়ার পিছনে কারণটা এটাই। আপনি এখন যেটা বলছেন, শোনেন, পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টে বলা হয় কালেকটিভ রেসপন্সিবিলিটি, দ্য ক্যাবিনেট স্যাং টুগেদার, সিং টুগেদার, যদি ডোবেও একসাথে ডুববে, গান গালেও একসাথে ডুববে, এবং কনস্টিটিউশন মতে কিন্তু সেক্রেটারি কি রেসপন্সিবল, তার বিরুদ্ধে মামলা করতে হয়। তাহলে আপনি মন্ত্রী, আপনি ইনকোয়ারি করতে পারেন, আপনি আইন প্রণেতা হিসাবে আপনি সংসদে আছেন, আপনি যে কোনো কারো বিরুদ্ধে কি করতে পারেন, আইনানুগ যে কোনো ব্যবস্থা সেটা নিতে পারেন। আমি আপনাকে খালি এতটুকুন বলবো যে না, আমি ফোন করে বলবো যে ওনাকে আর নিয়েন না, তা বলতেছি না। আপনার হাতে যখন আইন আছে, আপনি একটা জিনিস বলি, নাৎসিজমকে আপনি কি মত প্রকাশের স্বাধীনতা হিসাবে তাকে গ্রহণ করবেন? না, এটা করব না। ঠিক আছে, কিন্তু কথা হলো যে একটা মন্ত্রী যদি এখানে হস্তক্ষেপ করত, তাহলে আসলে এইটা নিয়েই আবার আমাদের সাংবাদিক মহলে, বিভিন্ন মহলে আপনারাই বুদ্ধিজীবীরা বলতেন যে স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ। আমি আবার আসবো আপনার কাছে, আমি আবার আসবো। শেষে খালি একটু আপনাকে বলে দিই, কালচারাল ফ্যাসিস্ট কখনো স্বাধীন, মানে ফ্রিডম অফ স্পিচ হতে পারে না। জি, ডক্টর মতিনুর, আমরা আলোচনা করছিলাম মন্ত্রিসভার রদবদল নিয়ে। বিশেষ করে আমি যদি একটু বলি আপনাকে যে মাত্র 6 মাসের এই সরকারের মানে পার করেছেন, এর মধ্যে মন্ত্রিসভা রদবদল হতে পারে, এটা নিয়ে কোনো আমাদের কথা নেই, কিন্তু আমরা দেখলাম যে এক ধরনের অস্থিরতা আমরা দেখছি। আমি যদি সহজ করে বলি, দেখা গেছে যে গত 6 মাসে খাদ্য মন্ত্রণালয়ে 4 জন মুখ আমরা দেখলাম। মানে প্রথমে দেওয়া হলো আমিনুর রশিদকে, উনি মাত্র 37 দিনের মাথায় আবার চেঞ্জ করে দেওয়া হলো, প্রতিমন্ত্রী দেওয়া হলো সুলতান সালাউদ্দিন টুকুকে, তারপরে আবার তাকে সরাই নিয়ে মৎস্য প্রাণী সম্পদে দেওয়া হলো। এই যে এক ধরনের অস্থিরতা, এটা কেন? আবার যদি একইভাবে বলি, এই 6 মাসের ব্যবধানে একজন মানে পার্বত্য বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান, উনি আবার পদত্যাগও করলেন। সব কিছু মিলে একটু শুনতে চাই। আপনি যেভাবে জিনিসটি উপস্থাপন করেছেন এবং আমার সমালোচক এই প্রসঙ্গগুলো নিয়ে যেভাবে কথা বলেছেন, আমার জায়গা থেকে আমি যেভাবে দেখতে চাই, আমার জায়গা থেকে সেটি হচ্ছে যে, দেখুন, সরকারের 180 দিনের একটা টার্গেট ছিল, এবং সেই 180 দিন ডে 1 থেকে একটা মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে, এবং এই 180 দিনটা আমি মনে করি একটা পরীক্ষামূলকভাবে ছিল।
এবং সেটিকে কেন্দ্র করে মন্ত্রিপরিষদ প্রথমত রদবদল এটি একটি চলমান প্রক্রিয়া হতে পারে। সরকার মনে করেছে যে এই জায়গাগুলোতে রদবদল হওয়া উচিত, সেই রদবদল করেছে। আমি এটাকে অস্থিরতা হিসেবেও দেখছি না, আমি এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেও দেখছি না। আমি মনে করি একটি চলমান প্রক্রিয়া, সেই চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে গভর্নমেন্ট এই পদক্ষেপে নিয়েছে বলে আমার জায়গা থেকে আমি ব্যক্তিগত মনে করি। কারণ গভর্নমেন্ট যেহেতু নির্বাচিত একটি সরকার এবং বাংলাদেশে এটা আমাদের বিবেচনা করতে হবে যে বিগত সময়ে আমরা পুরনো কথাগুলো অনেক সময় বলতে চাই না, বললে আসলে এটি আসলে বলা যায় যে চলমান কথাগুলোই ফিরে আসে। তারপরেও কথাটা আমাকে বলতে হয় এই কারণেই যে আপনারা জানেন যে বর্তমান সরকার দেশের কীরকম একটি পরিস্থিতির ওপরে দায়িত্বটা গ্রহণ করেছে। অনেকগুলো চ্যালেঞ্জ সরকারের সামনে আছে, বিশেষ করে অর্থনীতিটা বড় একটা চ্যালেঞ্জ, আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা বড় চ্যালেঞ্জ। মানে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় এটি তো টোটালি ডিস্ট্রয় হয়েছে। আপনি ওভারনাইট তো সবগুলো মানুষকে একই সাথে যোগ্য, দক্ষ, অভিজ্ঞ হিসেবে তৈরি করতে পারবেন না। তো সেই প্রেক্ষিতে আমি মনে করি যে গভর্নমেন্ট যেহেতু নির্বাচিত সরকার, তার একটা দায়বদ্ধতা রয়েছে জনগণের প্রতি, এবং সেটি করতে গিয়ে, সেটিকে অব্যাহত রাখতে গিয়ে বা সেটিকে আফল করতে গিয়ে সরকার 180 দিনের এই জায়গা থেকে অনেক কিছু পরিবর্তন, পরিমার্জন, এটি আমি স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে মনে করি, একটা চলমান প্রক্রিয়া। আর আরেকটি জিনিস সেটি হচ্ছে যে দেখুন, আইন শৃঙ্খলা পরিস্থিতি একটি চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জ সরকার শুধুমাত্র আপনি বিগত 17 বছর তা নয়, আপনি যদি লক্ষ্য করেন 5 তারিখের পরেও বাংলাদেশে যে ইন্টারিম গভর্নমেন্টটা ছিল প্রফেসর ইউনূসের নেতৃত্বে, সেখানে আপনি দেখবেন যে এই যে একটা মব কালচার কিন্তু ছিল। তো সুতরাং একটা দেশের উন্নয়ন, কালচার এখনো আছে না, একটা দেশের উন্নয়ন এবং তার যে অগ্রগতি, এটির অনেকগুলো কম্পোনেন্টের ভিতরে ইম্পর্টেন্ট হচ্ছে একটা স্থিতিশীলতা, একটা স্থিতিশীল পরিস্থিতি, পরিবেশ লাগবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে 5 তারিখের পরে যেরকম একটা অস্থিরতা ছিল, ওই অস্থিরতা যে এখনো অব্যাহত ওই প্রক্রিয়ায় আছে তা আমি মনে করি না, বাট এটি যে টোটালি রিমুভ হয়েছে সেটাও আমি মনে করছি না, কিছু বিচ্ছিন্ন ঘটনা তো এখনো রয়েছে। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি গভর্নমেন্ট যারা যারা যে সমস্ত ডেস্কের যারা দায়িত্ব পালন করতে পারবেন, এটা প্রথম পর্যায়ে হতো এই জিনিসগুলো সেই বিবেচনায় দেওয়া হয়েছিল। পরবর্তীতে গভর্নমেন্ট চিন্তা করেছে এই জায়গাগুলোতে হয়তো কিছু পরিবর্তন হওয়া উচিত, দরকার, এবং সেটি গভর্নমেন্ট পরিবর্তন করেছেন। না, এটা হয়তো ভবিষ্যতে সেই জিনিসটা হয়তো পরিবর্তন তারা মনে করে সেটি ঠিক আছে। ডক্টর মতিনুর, আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম, আমার কাছে মনে হয়েছে যে কেমন যেন একটা পূর্ব পরিকল্পনা ছাড়াই আপনি এই কাজগুলো করেছেন। রদবদল প্রক্রিয়া দেখলে সেটি মনে হয় কেমন করে। আমি আপনাকে বলি, আপনি স্পিকার করলেন মেজর হাফিজ সাহেবকে, তাকে প্রথমে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলেন, তারপরে ডেপুটি স্পিকার ছিলেন, উনিও মন্ত্রী ছিলেন, কিন্তু মাত্র কয়েকদিনের মাথায় আবার উনি স্পিকার হলেন, দুইজনই, আবার একজন স্পিকার, একজন ডেপুটি স্পিকার। মানে তার মানে কি? তার মানে আপনার পরিকল্পনাই ছিল না যে আপনি সংসদে কাকে স্পিকার বানাবেন, কাকে ডেপুটি স্পিকার বানাবেন। এই যে সিদ্ধান্তহীনতা, এই যে পরিকল্পনার অভাব, এটি কিভাবে বলবেন আপনি? দেখুন কাঞ্চন ভাই, আপনি যে দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন, আমার দৃষ্টিভঙ্গি যে দুজন ব্যক্তিকে স্পিকার এবং ডেপুটি স্পিকার হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে, আপনি দেখেন যে এই দুজন ব্যক্তি স্পিকার এবং ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করতে গিয়ে দক্ষতার সাথে করছে কিনা, না কোনো সন্দেহ নাই। আমি সেই আলোচনা করছি না, আমি করছি আমার বা পত্রপত্রিকার সমালোচনার জায়গাটা এইখানেই যে স্থির মনে হচ্ছে না, পরিকল্পনার অভাব। আচ্ছা দেখুন, কারণ আমি আপনার পয়েন্টটা এক শুধু খাদ্য মন্ত্রণালয়ে আপনি 4 জন মন্ত্রীকে আসা যাওয়া করেন। বুঝতে পেরেছি, আমি বলি সেটা হচ্ছে দেখুন, পত্রপত্রিকায় সমালোচনা, এটি তো বর্তমান সরকারের তো সবচেয়ে বড় একটা জায়গা হচ্ছে যে প্রেস মিডিয়ার স্বাধীনতা। এই প্রেস মিডিয়ার স্বাধীনতা বর্তমান সরকার তো নিশ্চিত করেছেন। সুতরাং সেখানে পত্রপত্রিকায় এই সমালোচনা, এটি তো গণতন্ত্র। কারণ বিগত দিনে তো এই কথাগুলো আসে নাই, বলতে পারে নাই বা বলার সুযোগ পায় নাই। ভাই তো অনেক কিছু বললো, কিছু জিনিস ভাইয়ের কথার সাথে অনেক কিছু বলি নাই, আমার ভাই জ্ঞানী মানুষ। কিছু প্রথম উত্তরটা দিই, ধ্বংসযোগ্য জাতি। 5ই আগস্ট বা 36শে জুলাই যদি 71 সালে বলা হয় বটমলেস, এবার আর বটম টটম নাই, এবার কিছু ছিলই না।
যদি ইফ ইউ কম্পেয়ার উইথ 71, তো বিএনপির একটা সুবিধা হয়েছে, বিএনপি 5 তারিখে ক্ষমতা নেয়নি, যদিও তারা চাচ্ছিল 3 মাসের মধ্যে ক্ষমতা, আল্লাহ তাদেরকে 18 মাস সময় দিছিল, এবং এই 18 মাসে দেশটা একটা রিকনস্ট্রাকশন হয়েছে, এবং সেই জন্য এই ধ্বংসযোগ্য অবস্থায় ওনারা পাননি। ওনারা পাইছেন কখন? তখন ছিল $17 বিলিয়ন ফরেন ইয়া, আর জন ইউনুস সাহেব দিয়ে গেছেন তখন ছিল 37 বিলিয়ন। না, মাত্র 18 মাসে এইটা আমি কিছু জিনিস বলি। জি। দ্বিতীয় কথা, যে ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে সমস্ত সেক্টরের, ব্যাংক থেকে শুরু করে যেখানে কোনো কিছুই ছিল না, আপনি একটা ধাক্কা, শক ওয়েভটাই হচ্ছে প্রথম, সেই শক ওয়েভ থেকে অ্যাবজর্বের টাইমটা তো আপনি পেয়েছেন 18 মাস। সেটি বলতে পারেন, কিন্তু একদম রিকনস্ট্রাকশন হয়েছে এটা বলা যাবে না। 18 মাসে আই থিং আরো 5 বছর। আমি আপনার সাথে একমত, কিন্তু সেই রিকনস্ট্রাকশনের সময়টাও দেয়নি বিএনপি। বিএনপিকে যখন বলা হলো গণভোট করো, দেশ ঠিক করো, তারপর ভোট নাও, উনি তো প্রথম দিনই বললেন যে 3 মাসের মধ্যে দিয়ে দেন। আমি ওই তর্কে যাচ্ছি না, তর্কটা হচ্ছে আপনি শক ওয়েভের সময়টা কিন্তু আপনি 18 মাস পাইছেন। নির্বাচনের আগে কিন্তু আপনি বলেননি যে এই দেশের এই অবস্থা, আমি এই জিনিস পারবো, এই জিনিস পারবো না। আমি খালি বলছি কতটুকু আই হ্যাভ এ প্ল্যান। সেকেন্ড কথা, আপনি একটু আগে বললেন না, বাংলাদেশের ইতিহাসে আপনি একটা ধ্বংসযোগ্য জায়গায় দাঁড়ায় থেকে আপনি করবেন তো একটা ছোট মন্ত্রী পরিষদ, আপনি করবেন একটা ছোট মন্ত্রী পরিষদ, আপনি প্রতিমন্ত্রী করবেন কম, মন্ত্রী করবেন কম, আপনি আবার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে, স্পেশাল সেক্রেটারি থেকে শুরু করে একটা বিরাট, এটাকে বলা হয় যে লাট বাহাদুরের দল তৈরি করে ফেললেন। আপনি একদিকে বলতেছেন বিদ্যুৎ দিতে পারবো কি পারবো না 2 বছরের আগে জানাতে পারবো না, আপনি এর মধ্যে করে দিলেন কি একটা লাট বাহাদুরের। এবং আর একটা জিনিস আপনার তো প্রথম উত্তরের সাথে দিতে পারলাম, সেটা হলো আমি দেখতেছি যে কারো যদি মন্ত্রিত্ব পেতে হয়, বিশেষ করে তথ্যমন্ত্রী সাহেব, ওনার ক্রাইটেরিয়া হচ্ছে 2টা। কি সংসদ দেখে যা বুঝলাম, 1 জামাতের বিরোধিতা কত করতে পারবেন, এবং 2 হচ্ছে কতখানি আপনি তেল দিতে পারবেন। এটাই তো ছিল জুলাইয়ের স্পিরিটের পুরাপুরি বিপরীতমুখী। জুলাই বলছে কি আমরা একটা ভাঙা সংস্কৃতি থেকে আমরা পার পাবো, যাতে কেউ চাটুকারিতা করে দেশের সর্বনাশ করার জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে না পারেন। আপনি যদি দেখেন, যেখানে একদিকে বলবো আমরা সবাই মিলে দেশ গড়বো, আর এক জায়গায় আপনি সেই লোকগুলোকে ফিট করতেছেন। এবং আপনি যে কথা বললেন খাদ্যের কথা, আপনি বিদ্যুতের কথা যদি বলি, আমি খাদ্যের কথাই ধরেন, আপনি 3 জনকে চেঞ্জ করছেন 6 মাসে। আপনি কিভাবে একটা মানুষের পারফরমেন্স নিয়ে করবেন? পারফরমেন্স এটা সম্ভব? আপনি একদিকে বলতেছেন এলসি খোলা যাচ্ছে না, এলসি নাই, আজকেও বলতেছে যে এলসি নাই, এলসির জন্য আমি কি করতে পারছি না, দেশের সব গ্যাস তেল কিছু আমি দিতে পারছি না। তাহলে আপনি কিভাবে একটা লোকের পারফরমেন্স দেখবেন 6 মাসে? কারণ আপনার তো পুরো ইকোনমিক কলাপস। আমাকে ঢাল নাই, তরল নাই, নিধিরাম সর্দার আমাকে ফুটে দিচ্ছেন। আমার এদিকে কি ধান চাল কোথায় থেকে আসবে? আপনার এ বছরের প্রথম থেকে সমস্ত ফার্টিলাইজার ফ্যাক্টরি বন্ধ, আপনি এখন পর্যন্ত এলসি খোলেননি। আগামী অগ্রহায়ণ মাস থেকে কিভাবে সার ডিস্ট্রিবিউশন হবে? আপনি যে কথাটা বলছেন, সরকার একটা প্ল্যানহীন, ওই যে প্রথমেই বলছিলাম আই হ্যাভ এ প্ল্যান, আসলে আই হ্যাভ নাথিং। যদি প্ল্যান থাকতো তাহলে বিরোধী দলকে বলতো না একটা প্ল্যান দেন। এই যে প্ল্যান ছাড়া কাকে কাকে খুশি করার জন্য সেই 55 বছরের পুরাতন রাজনীতি যদি ঢুকে যান, তাহলে ধ্বংস ছাড়া কোনোদিন এই জাতির উন্নতি হবে না। এবং ভাই যে কথা বললেন আজকে, যে জিনিসটা একটা কথা বলেন তো, যে আপনি অ্যাকাউন্টেবিলিটির জন্য তো আপনি স্টেটমেন্ট দিবেন যে আমি এই কলাবরটা বৃদ্ধি করতেছি এই কারণে। আপনি একদিকে বলতেছেন আমার পকেটে টাকা নাই, আর একদিকে আপনি চাকরি দিয়ে যাচ্ছেন। এটা কিরকম কথা হলো? চাকরি কোথায় দিয়েছে? আর ক্যাবিনেটে দেওয়া মানে কি? একটা ক্যাবিনেট মন্ত্রী করা মানে কতগুলো আপনার লাট বাহাদুর লাগবে, আপনি দেখতে পাচ্ছেন। আজকে আপনি দেখেন, কেন বললাম প্ল্যান নাই? ভোলা থেকে বরিশালের সরাসরি ব্রিজ হলে দূরত্ব 25 কিলোমিটার, আর আপনি এখন যে রাস্তার আজকে কথা বলছেন সেটাতে লাগবে 3 থেকে 4 ঘন্টা, হয় না এই ব্রিজটা করলে লাগবে আধা ঘন্টা। আপনি ব্রিজটার ব্যাপারে তো সিদ্ধান্ত হয়েছে, এই যে কথাগুলো, তার মানে ইউ ডোন্ট হ্যাভ এ প্ল্যান। কেন প্ল্যান বলছেন না? এটা তো এই ব্রিজটা করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এই যে আপনি কোন ব্রিজটা করার ব্যাপারে? ভোলার সাথে মূল বরিশালে সেটা করেননি, আপনি এখন নিয়ে গেছেন মুলাদি হয়ে এই ঘুরে নিয়ে আসতেছেন বরিশালকে। আধা ঘন্টায় যে ব্রিজটা হওয়ার কথা সেই ব্রিজটা আপনি করলেনই না ভোলার সাথে। আপনি এখন নিয়ে গেলেন কি হাইওয়ে রোড করে 3-4 ঘন্টা দিয়ে ভোলা থেকে আসতে একটা লঞ্চে লাগে আধা ঘন্টা। তো কোন মানুষটাই 3-4 ঘন্টা দিয়ে রাস্তা দিয়ে যাবে?
আপনি যেভাবে ঘুরে আসতেছে আপনি সেগুলো ম্যাপটাই অনেক দেখেন। জনপদকে না, না, আপনি সেটা করেন রে ভাই। সংশ্লিষ্ট আমরা তো সে কথা বলিনি। আপনি এখন একটা জিনিস আমাকে বলেন, আপনার গ্যাস পাইপলাইন শোনেন, এই জায়গাতেই বলতেছে পকেট ভারী করার প্ল্যান নেন না, সরাসরি না, 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 25 আমার মনে মাইলের হয়- গ্যাস পাইপলাইন করতে কয় টাকা লাগবে? আর আপনি এই ঘুরে যে পাইপলাইন করবেন, গ্যাস তো নিয়ে আসাই তো মূল উদ্দেশ্য। ভোলাতে আমাদের যে গ্যাস, না, সেটা শুধু গ্যাস ন্যাশনাল না, গ্রিডে আপনি দিবেন না? জনপদের আচ্ছা জি প্লিজ বলেন, আমি শুনি। ইকোনমিক গ্রোথের জন্য আপনার এখন প্রথম ক্রাইটেরিয়াটা কি? আমি বলতেছি অন্যান্য জনপদকে আপনি এই প্রশস্তকরণ করেন না কেন ভাই, সেটা আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি করবেন কি যেটাতে কনজাম্পশন কম হবে, মানুষের সহজ হবে, ইকোনমিতে ভায়াবল হবে। আপনি এদের এখন বলেন শেখ হাসিনার মতো যদি এই আমার দরকার 15,000 মেগাওয়াট, আপনি 29,000 মেগাওয়াট করে রেখে দিয়ে গেছেন, এবং বছরে কত টাকা দিচ্ছেন? $420 বিলিয়ন দিচ্ছেন আপনি কি ক্যাপাসিটি চার্জ। এর নাম উন্নয়ন? জি, আমার মনে হয় আরেকটু এইখানে একটু শুনে আসি ডক্টর মতিনুর আপনার কাছ থেকে। দুটো বিষয় এখানে নিয়ে আসছেন, সেটা হলো যে সরকার সাশ্রয়ের কথা বলছেন, যেটি ডক্টর আমাদের ব্যারিস্টার সাহেব বললেন যে সরকার সাশ্রয়ের কথা বলছে, কিন্তু অনেক বড় ঢাউস মন্ত্রিসভা করেছেন, এবং আমরাও দেখছি যে হ্যাঁ, মন্ত্রিসভার কলেবর অনেক বেড়েছে। প্রায় 70 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টা এবং বিশেষ সহকারী নিয়ে একটা বড় কলেবরই আমরা আসছি, যেটার সাথে সাংঘর্ষিক। আপনার সাশ্রয়ের কথা বললেন, কিন্তু মন্ত্রিসভা অনেক বড় করলেন। আচ্ছা, না ধন্যবাদ আপনাকে। যেটি ব্যারিস্টার সাহেব যে কথাগুলো বললেন, হ্যাঁ, সেখান থেকে আমি আসি। সাশ্রয় তো মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ সব মিলিয়ে আপনার কাছে মনে হচ্ছে দৃশ্যমান বড়, এটা তো বড়ই, কিন্তু বিষয়টা হচ্ছে এই যে কৃচ্ছ্রতা সাধন বা অর্থনৈতিক যে গতিটাকে মিসইউজ যাতে না হয়, সেটি আপনি কয়েকটা উদাহরণ আপনাকে দিই। বাজেট ঘোষণার পরে যেটা আমাদের ব্যারিস্টার সাহেব বললেন, শেখ হাসিনার সাথে তুলনা করলেন। দেখুন, কথায় কথায় যখন আপনি শেখ হাসিনার সাথে তুলনা করেন, আপনি কোন জায়গাতে শেখ হাসিনার সাথে তুলনা করার মতো বর্তমান সরকারে আছে? আমি তো দৃশ্যমান দেখি না। আপনি সমালোচনা করতে পারেন। বাজেট ঘোষণার পরে যে ডিনার পার্টি হতো, সেখানে একটা বড় অঙ্কের টাকা রাষ্ট্রীয় কোষাগারে যেত না, সেটা কি হয়েছে? হয় নাই। প্রাইম মিনিস্টারের দপ্তর থেকে এবং প্রাইম মিনিস্টারের নিত্য নৈমিত্তিক যে তার জীবন আচরণ, সেখানে কৃচ্ছ্রতা সাধন, আপনি বলতে পারেন যে এটির রিফ্লেকশনটা সবগুলো মন্ত্রণালয়ে আছে কিনা, সেটি একটা কোশ্চেন হতে পারে। আমার মনে হয় যে সেই রিফ্লেকশনটা হয়তো মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন। আরেকটি জিনিস আপনি খেয়াল করেন যে তার যে গাড়ি বহর, সেখানে অনেকগুলো ইনভলভমেন্ট ছিল, সেগুলো তো নিয়ন্ত্রিত হচ্ছে। তার মানে এগুলো কি ইন্ডিকেটর নয় যে আমি আসছি কাঞ্চন ভাই, আমাকে একটু বলার সুযোগ দেন, আমাকে সুযোগ দেন প্লিজ। এখানে যেটা ভোলার রাস্তার যে কথা বলেছেন, দেখুন, যখন কোনো সরকার কোনো জায়গায় ইনভেস্ট করতে চায়, সেই ইনভেস্টমেন্টের কিন্তু অনেকগুলো আউটকাম চাই গভর্নমেন্ট। আমি যখন কোনো একটা জায়গায় ইনভেস্ট করব, সেখানে যদি ওয়ান ওয়েতে আমি আউটকামটা পাই, আমি এটা যদি মাল্টি ডাইভার্সিটিস ফ্যাসিলিটেট করতে পারি, আমি ইনভেস্টমেন্টটা কিন্তু সেখানেই করবো। কারণ বাংলাদেশ তো উন্নত রাষ্ট্র নয় যে একটা ইনভেস্ট করলাম পরীক্ষামূলকভাবে, এর পরবর্তী তারা একটা ইনভেস্ট করলাম, তা না। আমি একটা, ওখানে 3টি উপজেলা আছে, আমি মনে করি আমি মুলাদি 3টি উপজেলা করা, এবং হিজলা বিশেষ করে তার মানে অনেকগুলো গ্যাসের একটা হাব হবে, ওখানে ইকোনমিক একটা জোন করা হবে, ওটা অনেক কিছু আছে, অনেকগুলো জনপদকে কভার করার জন্য কিন্তু নিশ্চয়ই প্ল্যানিংটা হচ্ছে। তো সুতরাং আমি মনে করি যে নিশ্চয়ই গভর্নমেন্ট এই প্ল্যানিংটা এমন হবে যাতে সকল জনপদ এখানে এই জায়গা থেকে অপরচুনিটিগুলো পায়, সুবিধাগুলো পায়। আরেকটা জিনিস যেটা বলছেন, দেখেন, আমি একটা জিনিস উল্লেখ করতে চাইছিলাম না, কিন্তু উল্লেখ করি। প্রফেসর ইউনূস সরকার যখন ছিলেন, আপনাদের মনে থাকার কথা, ওনার যে প্রেস সেক্রেটারি ছিলেন শফিক সাহেব, সৌভাগ্যক্রমে টকশোতে একসাথে আমরা কাজও করেছি, উনি বলেছেন যে চাকরি প্রার্থী আমরা খুঁজে পাচ্ছি না, আমি কোট আনকোট বলছি, এবং আবেদন জমা পড়তেছে। কয়জন লোককে চাকরি দিয়ে গেছেন প্রফেসর ইউনূস 2 বছরে? দেন নাই। আরেকটু হচ্ছে উন্নয়ন, কিন্তু এটা একটি চলমান প্রক্রিয়া। এটা আজকে আমি গাছ রোপণ করলাম, তারপরে কালকেই ফল আসবে, বিষয়টা এরকম নয়। এর তো একটা লং টার্ম, শর্ট টার্ম, এই মিড টার্ম একটা প্ল্যানিং থাকে। আমি এখানে উল্লেখ করতে চাই, দেখুন, 1975 সালের 7 নভেম্বরের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন মানে তাকে করা হচ্ছিল, এটা আপনিও জানেন। তখন অর্থনৈতিক অবস্থা কীরকম ছিল? খুব ভঙ্গুর একটা অবস্থা ছিল, কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই উনি আমার সাথে একমত হবেন। আপনি 1991 সালে বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হলেন, বিগত লাস্ট 9 বছর এরশাদ সরকারের সময়, তখন কিন্তু এরকম একটা অবস্থার মধ্যেই ছিল।
দুর্ভাগ্য যে বিএনপি যখনই ক্ষমতায় এসেছে আপনি দেখবেন যে সবসময় ক্রাইসিসের পর থেকে কিন্তু তারা এসেছেন। ঠিক 2026 সালে জনাব তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, এখনই একই অবস্থা। অর্থাৎ আমি মনে করি 3টে জায়গায় যদি আপনি দেখেন তাহলে গভর্নমেন্টের কিছু ফেইলিওর তো আছেই, কিন্তু সাকসেসের রেটটা অনেক হাই। চারিয়ার আমরা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। আমি ভাইয়ের কথাগুলো সত্যিই খুব আশার সঞ্চার করে, যদি একমত হতে পারতাম। এটাই তো নির্বাচনী ইশতেহার। এই নির্বাচনী ইশতেহার, দিস ইজ দ্য কন্ট্রাক্ট, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে। আমার স্যার তো এই সামনে বলতে চাচ্ছি না, তারপর বললাম রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে এই ইশতেহারটাই হচ্ছে কন্ট্রাক্ট বিটুইন দ্য পিপুল অ্যান্ড বিএনপি, অ্যান্ড রাষ্ট্রের সাথে কন্ট্রাক্টটা হচ্ছে এই কনস্টিটিউশন। আপনি বললেন দলীয়করণের যে রাজনীতি সেখান থেকে বের হয়ে আসবে। আপনি জুলাই সনদে কেন, আপনি একটু আগে যে কথা বললেন সংসদীয় কমিটিতে নেওয়া হবে, এটা এখানে আছে, আপনার এখানেও আছে। 70 অনুচ্ছেদে রাষ্ট্রপতি নির্বাচন করলেন, 70 অনুচ্ছেদে বলছেন যে সব এমপিরা কি হবেন, স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। কোথায় আছে 70 অনুচ্ছেদ? এখনো বলবৎ আছে। বললেনি আগে, আপনি তো এখানে বলছেন, আপনি কোনটার বলবৎ বলেন? আপনি কনস্টিটিউশন তো নাই, 70 অনুচ্ছেদ তো পাল্টায় নাই। আমার কথাটা আগে আমি শেষ করে দিই। 70 অনুচ্ছেদ পাল্টায়নি, আপনি তো এখনো কিসের মধ্যে আছেন? ডক্ট্রিন অফ নেসেসিটির মধ্যে আছেন। আপনি তো এই কনস্টিটিউশন করেন, আপনি সরকারে অবৈধ। না, ডক্ট্রিন অফ নেসেসিটির মধ্যে আমি নাই। আমি শেষ করতে দিই। আপনি ইলেকশন করলেন কোন সংবিধানের আন্ডারে? আপনি 70 অনুচ্ছেদের সময় এখানে বলতেছেন, আপনি তো ইলেকশন করছেন আমার এটার আন্ডারে। আপনি গণভোট করলেন কার আন্ডারে? এইটার আন্ডারে। কোথায় গণভোট এখানে? আপনি শপথ নিলেন কোনটার আন্ডারে? এইটার আন্ডারে। এটাতে কোথায় আপনার শপথ? এনটিভ গভর্নমেন্ট ছিল 2 বছর, কোনটার আন্ডারে? এইটার আন্ডারে না, এইটার আন্ডারে। আচ্ছা, আমি ওই জায়গায় যাবো না, আমি খালি যে জন্য আমি টেনে নিয়ে আসলাম, আপনি প্রত্যেকটা জেলায় জেলা পরিষদ চেয়ারম্যান দিলেন, দিচ্ছেন প্রপোর্শনেট অনুযায়ী বিরোধী দলকে দেননি। কর্পোরেশনগুলোতে সেদিন নিয়োগ দিচ্ছেন, বলছেন আপনার এখানে দেওয়া আছে যোগ্য, শিক্ষিত, সৎ এবং নির্দলীয় লোককে দিবেন বলছেন আপনি। কোথায় আপনার ইশতেহারে? আমি ফেলে দিলাম, এটা বাদ দেন। ইশতেহারে দিছেন আপনি, দেননি। 70 অনুচ্ছেদের কথা আপনার নির্বাচন ইশতেহারের মধ্যে একই কথা ছিল। আপনি সমস্ত জায়গায় দলীয়করণ করলেন, ইভেন ইলেকশন কমিশন, এটা তো কনস্টিটিউশন জায়গা। মাত্র 11 জনকে কর্পোরেশনে, বিভিন্ন কর্পোরেশনে কে নিয়োগ দেওয়া হয়েছে। সবগুলো কি 11 জনের একজন বলেন তো বিরোধী দল বললাম না, নির্দলীয় একজনকে দেখান তো। না, নির্দলীয় একটি নির্বাচিত সরকার। শেষ করে দিই। আমরা ইউএসএ মডেল না, আবার মনে রাখেন ইউএসএ মডেলে কি ওই সেক্রেটারিও পর্যন্ত আসবে, যে দল যে জিতবে, আবার দল হেরে গেলে চলে যাবে। আপনি আপনার ইশতেহারে বলছেন, আপনি বিরোধী দলের কথা বলছেন, বিরোধী দলকে কথা বলতে দিচ্ছেন, সেটাও আমিরে জামাতের অত্যন্ত কি বলবো সহনশীলতার জন্য ওখানে দিচ্ছেন। আপনি একটা জায়গায় একটু আগে বললেন প্ল্যানের কথা, বললাম না? আমার প্ল্যান আপনার টেবিলে আছে, 6 সপ্তাহ ধরে পৌঁছতেছে, আপনি দেখেননি। মানে কোন প্ল্যানের কথা? এই বিদ্যুতের জন্য। আপনি আমাকে একটা জিনিস বলি যে আপনি তো এগুলো দেখছেন, সেক্রেটারি জেনারেল যখন রিপ্লাই দিল পরের দিন যে আপনার টেবিলে 6 সপ্তাহ আগে আমরা দিছি, আপনি এনার্জি নিয়ে আমরা কি করতে চাইছি, বিশেষ অধিবেশন তাড়াতাড়ি কল করার জন্য। সরকার বিএনপির, আপনি যদি পরিকল্পনা দেন, সেই পরিকল্পনা সরকার সবার আগে বাংলাদেশ না সবার আগে বিএনপি, এটা আপনাকে ঠিক করতে হবে। আবার বলতেছি, সবার আগে বাংলাদেশ না সবার আগে বিএনপি? সবার আগে যদি বাংলাদেশ হয় তাহলে সেটা ছিল জুলাইয়ের কথা। আমরা তো সবাই জুলাইয়ের বিপ্লবের ফসল, তাহলে এখানে কেন আবার বিএনপি আসবে? কারণ আপনাকে সংখ্যাগরিষ্ঠতা দিছে, কিন্তু দেশটাকে গঠন করতে হবে। আপনি সবাই মিলে বলতেছি, গত 17 বছর দেশটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। চল না, এবং আপনি ইলেকশন আগে কি বলছেন, জাতীয় সরকার করবেন, ইলেকশন পর ভুলে গেছেন। জাতীয় সরকার করবে বললেও জাতীয় সরকার তো হয়তো জামাতের কাউকে নেয় নাই, কিন্তু নিছে তো। আর 11 দল কি দল না? আপনাকে 88 জন এমপি কি এমপি না? আজকে আপনি বিরোধী দলের কথা যে বলতেছেন, আমি একটা করে আপনাকে একটা জিনিস যদি ভাই দেখাতে পারে যে তার ইশতেহারের সাথে, তার প্রমিজের সাথে, তার প্ল্যানের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর একটা কাজের মিল আছে, নট এ সিঙ্গেল ওয়ার্ড। আমি একটু শুনে আসি। হ্যাঁ, একটু সরি ভাই। জি, সেটা হচ্ছে উনি সোশ্যাল কন্ট্রাক্ট, এটা তো সময় দিবেন না নিশ্চয়ই আমাকে। এখানে একটু যাই। উনি বলেছেন স্টেট, গভর্নমেন্ট অ্যান্ড পিপুল, রাষ্ট্র, সরকার এবং জনগণ, এই 3টা কম্পোনেন্ট কিন্তু যদি একসাথে কাজ করে, মানে একটার সাথে আর একটা শেয়ারিং থাকে,
কমিউনিকেশনটা থাকে, এটাই ডেমোক্রেসি। এক, অনেক কথা বলেছেন, জেলা পরিষদের নিয়োগের কথা বলেছেন, তারপর আপনার এই যে গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় বিভিন্ন corporation। আমি একটু বলি, 5 তারিখের পরে কি সরকার ছিল? ইন্টারিম, প্রফেসর ইউনূসের নেতৃত্বে। অনেকগুলো ইন্ডিকেশন না দিলাম আমি, একটা ইন্ডিকেশন দিই আপনাকে। বাংলাদেশে 56টি পাবলিক ইউনিভার্সিটি, রাইট? এই 56টি পাবলিক ইউনিভার্সিটিতে কারা নিয়োগ পেয়েছিল? ইন্টেরিয়র গভর্নমেন্ট দিয়েছে না, কারা নিয়োগ পেয়েছিল? কারা? এটা তো এখন আপনাকে দৃশ্যমান বলি, বলেন। এর ভিতরে 4 থেকে 5টা ইউনিভার্সিটি ছাড়া সবগুলো আজকে যারা অপোজিশন তারা সেখানে অ্যাপয়েন্টেড ছিল। জামাতের? ইয়েস। আর বিএনপির কেউ? না, আমি তো 4-5টা বললাম, আমি আপনাকে ডকুমেন্টেড বলে দিচ্ছি। আর এখন কি এখন 56টা আছে? বলি আমি, প্লিজ শেষ না, করে দেন। এখন কি 56টা আছে আমি কিনা? বলি আপনাকে, জি। তখন কি জামাত ক্ষমতায় ছিল? প্রফেসর ইউনূসের সময় কি জামাত ক্ষমতায় ছিল? না, জামাত বিএনপি ছিল না। তাহলে সেখানে তো একটা চেকস এন্ড ব্যালেন্স থাকবে। তাহলে আপনি 56টার মধ্যে 4-5টা বাদ দিলে বাদ বাকি কারা ছিল? তাহলে কি ফ্যাসিস্ট ছিল? না, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যেহেতু ওই ইন্টেরিয়র সুতরাং সময় শোনেন, জামাত না, ছিল, কাঞ্চন এখন ভাই, আমরা না, থাকবো কাঞ্চন সবাই? ভাই শোনেন, আচ্ছা, ওটা তো না, না, please, বিশ্ববিদ্যালয়। না, না, প্লিজ, সেক্রেটারিটা কে ছিল? কথা শেষ করতে দেন। সব সেক্রেটারি ছিল কথা- বিএনপি। না, না, কথা পুলিশে শেষ- কারা ছিল?